This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই একটা ছোট্ট প্রশ্ন করি, শেষ কবে সোনার দোকানে গিয়েছিলেন, কিংবা জাস্ট কৌতূহলবশত গুগলে সোনার রেটটা আপনি চেক করেছিলেন? যদি গত কয়েকদিনের মধ্যে কিংবা কয়েক মাসের মধ্যে করে থাকেন, তাহলে আমি আপনাকে এটুকু বলতে পারি আপনার চোখ কপালে উঠে গেছে। হ্যাঁ, 2026 সালে যা হতে চলেছে সেটা আমাদের কল্পনার বাইরে। কারণ আমরা ছোটবেলা থেকে আমাদের বাড়িতে মা কাকিমাদের মুখে একটাই কথা শুনে বড় হয়েছি, সোনা হলো বিপদের বন্ধু, তাই না? মানে যখন এই শেয়ার বাজার পড়ে যায় বা যুদ্ধ লাগার মুখোমুখি হয় কিংবা মানুষ যখন একটু প্যানিক হয়ে যায়, তখন মানুষ কিন্তু সোনা কিনলেও কিনতে পারে, তাই তো? এটাই আমরা জেনে এসেছি বা জানছি। কিন্তু 2026-এ আজকের দিনে দাঁড়িয়ে একটু ব্যাপারটা খেয়াল করে দেখুন। হ্যাঁ, আমি আপনাকেই বলছি, এখন বর্তমান এই কোভিডের মতো কোনো প্যানিক নেই, তাই না? হ্যাঁ, জিওপলিটিক্যাল টেনশন আছে, একটা চারিদিকে একটা যুদ্ধ হওয়ার একটা সংলাপ চলতে আছে, কারণ আমেরিকা কিংবা আপনি দেখতে পাচ্ছেন ইরান কিভাবে সব চলছে। কিন্তু গ্লোবাল মার্কেট কি পড়েছে? না। শেয়ার বাজার কি অল টাইম হাই হয়ে গেছে? না, সব একই রকমই আছে। কিন্তু সোনার দাম এত রকেটের গতিতে বাড়ছে কেন? এটা কি আপনার মাথায় কোশ্চেন এসছে? এই কোশ্চেনের উত্তর আপনি পাবেন এই ভিডিওতে। এই রহস্যটা আমরা ভেদ করার চেষ্টা করব, কারণ আমাদের সাধারণ মানুষের অনেক সমস্যার সম্মুখীন হতে পারে যদি আমরা সিদ্ধান্ত সঠিকভাবে না নিই। কারণ এবার যারা সোনা কিনছে তারা কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, তারা এমন কেউ যাদের পকেটের গভীরতা মাপা আমাদের সাধ্যের বাইরে। আর তারা সোনা কিনছেন ভয়ের জন্য নয়, তারা পাওয়ারফুল কিংবা ক্ষমতার জন্য। আজ জানবো কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভল্টগুলো সোনা দিয়ে ভর্তি করা হচ্ছে। হ্যাঁ, ভল্ট মানে যেখানে সোনাগুলো স্টোর থাকে। আর এই পুরো খেলাটা আপনার পকেটে বা আপনার সাধারণ মানুষের ফিউচারে বা ভবিষ্যতের জন্য কি ঠিক কীভাবে প্রভাব ফেলতে চলেছে। নমস্কার, বেঙ্গল মানি মেন্টরে আমি সন্তু দাস। আশা করি আপনি খুব ভালো আছেন এবং আপনার পরিবারের সবাই খুব সুস্থ আছেন। চলুন শুরু করা যাক। কারণ আমি কিংবা আমরা যেটুকু অল্প জমাই সেটুকু দিয়ে আমরা ভাবি নিজেরা একটু সোনা কিনবো কিংবা বাড়ির আমাদের মা দিদি বা স্ত্রীর জন্য সোনা বানিয়ে দেব। তো ওটা আপনার কি উচিত সিদ্ধান্ত নিতে পারবেন, সেটাই আপনি জানতে পারবেন এই ভিডিওতে। চলুন তবে শুরু করা যাক। গল্পটা আপনাকে দিয়েই শুরু করি। হ্যাঁ, ধরুন আপনি একজন সাধারণ একটা ইনভেস্টর বা বিনিয়োগ, মানে আপনার কাছে অল্প অল্প টাকা আছে, আপনি রেখেছেন, কিছু একটা কিনবেন ভাবছেন। আপনি দেখছেন জিনিসের দাম বাড়ছে, রাইট? ইনফ্লেশন মানে বাড়ছে, ইনফ্লেশন মানে দ্রব্যমূল্য। আর ভাবছেন আমার জমানো টাকার ভ্যালু তো কমে যাচ্ছে, কি করা যায়? হ্যাঁ, মানে আপনার কাছে যে ধরুন 1,50,000 থাকলেও থাকতে পারে। আজকে 1,50,000 যা আপনি কিনতে পারছিলেন, আগামী বছর সেটা আর হচ্ছে না, সেটা 1,50,000 না 2 লাখের কাছাকাছি লাগতে পারে, তাই না? তাহলে ভ্যালু তো কমছেই, কারণ জিনিসপত্রের দাম বাড়ছে। এই যে বললাম ইনফ্লেশন। ঠিক এই সময় আপনি খবরে দেখলেন সোনার দাম আকাশ ছোঁয়া। আপনি হয়তো ভাবলেন, দূর, এখন আর সোনা কিনে লাভ নেই, এখন দাম তো পিকে পৌঁছে গেছে, তাই না? নিশ্চয়ই সবাই প্যানিক করছে, তাই জন্য কিনছে। কদিন পর দাম পড়বে, তাহলে দেখলেও দেখবো বা ভাবলেও ভাববো কি করা যায়। আপনি রিটেল ইনভেস্টর বা রিটেল যারা বিনিয়োগ করেন, সব সময় একই ভাবি। আমরা ভাবি সোনার দাম বাড়া মানে ইকোনমিতে কোনো বড় গন্ডগোল আছে। আমরা ভাবি এটাই একটা বাবল। কিন্তু এখানে আমরা ভুলটা করছি, কারণ আমরা যে ডেটা দেখছি সেটা অসম্পূর্ণ। রিসেন্টলি যদি আপনি ভারতের দিকে তাকান, দেখবেন সোনার গয়না একটু হলেও বিক্রি কমেছে। কিন্তু ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট বলছে দাম বাড়ার চোটে সাধারণ মানুষ সোনার দোকানের মুখে হচ্ছে না। জুয়েলারির ডিমান্ড প্রায় 24 থেকে 23% পড়ে গেছে। ভাবুন তো ব্যাপারটা, সাধারণ মানুষ কিনছে না, বিয়ের মরশুম কিন্তু চলছে, অথচ দাম বাড়তেই আছে। এটা একটা কি ভুতুড়ে ব্যাপার, তাই না? না বস, এই মার্কেটে এখন একটা নতুন হিরো বা হয়তো বা ভিলেন, আপনার চোখে হলেও হতে পারে বা আমার চোখে হলেও হতে পারে, এন্ট্রি নিয়েছে। তার নাম হলো সেন্ট্রাল ব্যাংকস। হ্যাঁ, আসুন একটু আমরা পিছনের দিকে যাই। সময়টা 1999 থেকে 2009 সাল। সেই সময় বিশ্বের সব বড় বড় দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো
মানে যারা দেশের টাকা যোগান নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, ওদেরকেই সেন্ট্রাল ব্যাংক বলা হয়। তারা সোনাকে একদম পাত্তা দিত না। তাদের কাছে সোনা ছিল একটা অজুহাত বা ওকে যে একটা ধাতু হিসেবে তারা দেখতো, ডেড অ্যাসেট। কেন? কারণ সোনা আপনাকে কোনো সুদ দেয় না, ডিভিডেন্ড দেয় না, উল্টে ওটাকে লকারে ফেলে রাখার জন্য সিকিউরিটির খরচ লাগে। তাই সেই দশকে ব্যাংকগুলো প্রায় 4,000 টনের কাছাকাছি সোনা বিক্রি করে দিয়েছিল, হয়তো, এটা রিপোর্ট বলছে। তারা ভেবেছিল ধুর, এই হলুদ ধাতু রেখে কি হবে, তার চেয়ে ডলার বা বন্ড কিনে রাখি, ওতে তো সুদ পাওয়া যাবে, তাই না? কিন্তু 2008 সালে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর হাওয়া বদলাতে শুরু করে, আর 2022 সালে এসে পুরো খেলাটাই কেমন ঘুরে যায়। এখন প্রশ্ন হলো, হঠাৎ কি এমন হলো যে যারা সোনা বেচে দিচ্ছিল তারা এখন পাগলের মতো সোনা কিনছে 2026 শেষে? ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলিংয়ের লেটেস্ট ডেটা শুনলে আপনি পুরো চমকে যাবেন। হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই বছরে প্রতি মাসে গ্লোবাল সেন্ট্রাল ব্যাংকগুলো গড়ে 60 থেকে 80 টনের বেশিও সোনা কিনলেও কিনছে, এটা ডেটা বলছে। শুধু লাস্ট আগস্ট মাসে 15 টন সোনা কেনা হয়েছে এবং ডিসেম্বর মাসে তো আরও বেশি। চায়না, পোল্যান্ড, তুরস্ক, সিঙ্গাপুর এই দেশগুলো এখন ডলারের বদলে ভল্ট ভর্তি করছে সোনায়। ভল্ট মানে এই যে বললাম যেখানে স্টোর করা হয়, যেটাকে আমরা বলি আমাদের ব্যাংকে লকার, ঠিক একইভাবে ওগুলোকে বলা হচ্ছে ভল্ট। 2010 সালে যেখানে মাত্র 20% সেন্ট্রাল ব্যাংক সোনা কেনায় আগ্রহ ছিল, আজ সেটা বেড়ে 50 থেকে 70% হয়েও গেছে। এটা আমার কথা নয়, আপনি গুগলে সার্চ করলেও দেখতে পাবেন। হ্যাঁ, তাহলে এতগুলো কথা আমি আপনাকে কেন বলছি, বা আপনার মনে কোশ্চেন আসতে পারে, এইসব কথা আপনি আমাকে জানাচ্ছেন কারণ আমরা একজন সাধারণ মানুষ, আমরা কোথায় কম সম টাকার 2 ভরি 4 ভরি বা খুব জোর হলে 10-12 ভরি গয়না কিনলেও কিনতে পারি, তাই না? এগুলো জেনে আমাদের কী লাভ? জানার কারণ আছে, কারণ আপনি যে টাকাটা ইনকাম করেন ওটা কষ্ট করেই ইনকাম করেছেন, তাই না? ওটা আপনি এমন সময় কিনছেন যেটা আপনার পকেটের উপর ভারী পড়তে পারে। এটা জানলে কিন্তু আপনার সিদ্ধান্ত নিতে আরও সহজ হবে। কেন? কারণ দেখুন, এই যে জিনিসটা বেড়ে গেছে বললাম, 50 থেকে 70% ওদের আগ্রহী, ওদের চাহিদা বেড়েছে, এটা হচ্ছে কেন জানেন? এটা কোনো একটা সাধারণ ট্রেন্ড নয়, এটা হলো একটা প্যারাডাইম শিফট। আর এই শিফটের পেছনে একটা বড় বিশাল ভয় কাজ করছে, যেটা আপনাকে নিউজে সরাসরি বলা হয় না। আপনি কি নিউজে দেখতে পান? এগুলো কখনো দেখতে পাবেন না। তাই বেঙ্গল মানি মেন্টরের কাছে আপনাকে একটা সহজভাবে খুব ভালোভাবে তথ্যগুলো তুলে ধরা। পয়েন্টে আসা যাক, যে ভয়টা হলো সেটা হলো টাকাকে অস্ত্রভাবে ব্যবহার করা। হ্যাঁ, সেই জিনিসটাকে পরিবর্তন করছে এই সোনা কিংবা রূপো। ব্যাপারটা একটু গভীরে যাওয়া যাক। 2022 সাল রাশিয়া ও ইউক্রেনের কনফ্লিক্ট শুরু হয়, মানে একটা যুদ্ধ লাগবে একটা ভাবনা আসছিল। জিওপলিটিক্যাল কারণে পশ্চিম দেশগুলো রাশিয়া প্রায় $300 বিলিয়ন ফরেক্স রিজার্ভ ফ্রিজ বা বাজেয়াপ্ত করে দিল। একবার ভাবুন, একটা দেশের জমানো টাকা যেটা তারা বিদেশের ব্যাংকে রেখেছিল বিপদের সময়ের জন্য, সেটা একটা সময়ে অকেচো হয়ে গেল। এই ঘটনাটা সারা বিশ্বের কাছে একটা ওয়েক আপ কল ছিল। চীন, ভারত, ব্রাজিল বা সৌদি আরবের মতো দেশগুলো ভাবলো, আজ যদি আমাদের সাথে কোনো পলিটিক্যাল ঝামেলা হয়, মানে রাশিয়া ইউক্রেনের মতো, তাহলে আমাদের যে ডলার রিজার্ভেও আছে তাও তো নিরাপদ নয়। এতদিন সবাই জানতো ক্যাশ ইজ কিং, আর সেই ক্যাশ মানে ইউএস ডলার, মানে ইউএস ডলার সব থেকে দামি জিনিস, কারণ ডলারেই বিশ্ব বাণিজ্য চলে। কিন্তু এখন সবাই বুঝেছে ডলার বা ইউরো হলো অন্যের বাড়িতে রাখা টাকার মতো। বাড়ির মালিক চাইলেই যখন তখন তার দরজা বন্ধ করে দিতে পারে, ঠিক আছে? কিন্তু সোনা হলো সেই টাকা যেটা আপনার নিজের লকারে আছে। হ্যাঁ, 1, সোনাকে কেউ ফ্রিজ করতে পারে না। 2, সোনাকে কেউ ডিজিটাল ক্লিকে গায়েব করতে পারে না। 3, সোনার উপর কোনো নির্দিষ্ট একটা পলিটিক্যাল কন্ট্রোল নেই। তাই সেন্ট্রাল ব্যাংকগুলো এখন রিটার্ন বা প্রফিটের জন্য সোনা কিনছে না, তারা কিনছে আর্থিক স্বাধীনতার জন্য। এবারে আপনি হয়তো ভাবছেন, আচ্ছা বুঝলাম, দেশগুলো ডলার থেকে সরছে, কিন্তু এর সাথে দাম বাড়ার সম্পর্কটা কি? সম্পর্ক আছে, এইখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে। হ্যাঁ, স্কিপ করবেন না, এটা ভালো করে দেখুন, গভীর সম্পর্ক। তাহলে কি বলুন তো? কারণ এই সেন্ট্রাল ব্যাংকগুলো যখন মার্কেটে নামে, তখন তারা আমাদের মতো 10 গ্রাম বা 20 গ্রাম সোনা কেনে না, তারা টন টন হিসেবে সোনা কেনে। আর সেটা সবচেয়ে বড় কথা হলো, যখন তারা কেনে, তারা সেটা বেচার জন্য কেনে না, এটাই আপনাকে বুঝতে হবে।
রিটেল ইনভেস্টাররা মানে আমি আপনি, ঠিক আছে, দাম বাড়লে সোনা বেচে বা প্রফিট বুক করি, কিংবা কোনো বিপদ পড়লে সোনাটাকে বিক্রি করে দিয়ে আমরা ওখান থেকে একটু লাভ পাই, তাই না? কিন্তু একটা দেশ যখন সোনা কেনে, তারা সেটা আগামী 50 বছর বা 100 বছরের জন্য একটা স্ট্র্যাটেজিক্যাল এবং একটা অ্যাডভাইস ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টকে বসিয়ে তাদের একটা স্ট্র্যাটেজির মাধ্যমে তাদের ভল্টে ঢুকিয়ে নেয়। মানে এই যে বললাম, যেমন আমাদের লকার, তাদের ভল্টে ওটা ঢোকায়, ঠিক আছে। এর ফলে মার্কেট কি হচ্ছে জানেন? দ্য ফ্লোট ইজ শেকিং। হ্যাঁ, মার্কেট কিন্তু কাঁপা শুরু করেছে। মার্কেটে যেটুকু সোনার ট্রেন্ড বা কেনা বেচার জন্য অ্যাভেলেবেল ছিল, সেটা আস্তে আস্তে করে কমছে। সাপ্লাই যদি স্ট্রিক্ট বা স্থির হয়ে যায় আর ডিমান্ড যদি একটু বাড়ে, তখন ইকোনমিক্সের সাধারণ নিয়মে দাম হু করে বাড়ে। আর সেটাই এখন আমরা দেখছি। বড় ইনভেস্টাররা ভাবেন টাকা ব্যাংকে রেখে লাভ নেই, তার চেয়ে সোনাই অনেক ভালো বা সোনাই অনেক শ্রেয়। তাই শুধু সেন্ট্রাল ব্যাংক নয়, এখন বড় বড় হেজ ফান্ড এবং ইনস্টিটিউশনরাও গোল্ড ইটিএফ এর মাধ্যমে বা গোল্ড ডিজিটালের মাধ্যমে অনেক কিছু মার্কেটে ঢোকাচ্ছে। ভারতে ইটিএফ বা ইনভেস্টমেন্টের এই বিশাল জাম্প কাকতালীয় ঘটনা নয়, কারণ ভারত একটা বিশ্বের মধ্যে পড়ছে, আর এটাই হচ্ছে ভারতের উপর একটা এফেক্ট। এই মোড়ে দাঁড়িয়ে আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা এখন এই দৌড়ে গিয়ে কি সোনা কেনা উচিত? দেখুন, দাঁড়ান, তাড়াহুড়ো করবেন না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠান্ডা রাখাটা খুবই জরুরি। প্রথমত এটা বুঝুন যে সোনা একটা র্যালির মতো নয়। আগে রিটেল ইনভেস্টাররা প্যানিক কমে গেলে সোনা বেচে দিত, ফলে দাম পড়ে যেত। কিন্তু এবার বায়াররা হলো শক্তপোক্ত দেশ, তাই সোনা বেচাকে তারা এখন দুর্লভ মনে করে। তার মানে সোনার দামে একটা নতুন ফ্লো তৈরি হচ্ছে। অর্থাৎ দাম কমলেও হয়তো আগের মতো 5-10 বছরের মতো দাম ফিরে আসার সম্ভাবনা নেই। আপনার কি মনে হয় যে এই দাম কি অনেক কমে যেতে পারে? আপনি এটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবারে আপনার কি করণীয় সেটা আমি একটা শিক্ষামূলকভাবে আমি বললেও আপনাকে বলতে পারি, ঠিক আছে? দেখুন, এটা কোনো অ্যাডভাইস নয়। 1 নম্বর, ডাইভার্সিফিকেশান। যদি আপনার কাছে সোনা না থাকে বা সোনা কেনার আপনার ভাবনা আছে, সেটাকে আপনি সঙ্গে সঙ্গে কিনবেন না। আপনি অ্যাসেট অ্যালোকেশন হিসেবে সেটাকে আপনি ভাবতেও পারেন, ফিজিক্যাল গয়না হিসেবে নয়। আপনি ওটা ডিজিটাল গয়না কিংবা ইটিএফে আপনি দেখলেও দেখতে পারেন। যদি ইটিএফের ব্যাপারে জানতে চান, তাহলে আপনি কমেন্ট করতে পারেন গোল্ড ইটিএফ। আমি আপনাকে কমেন্টের মাধ্যমে পুরো সম্পূর্ণ ব্যাপারটা গাইড করে দিব কীভাবে আপনি গোল্ড ইটিএফের সম্পূর্ণ ব্যাপারে জানতে পারবেন, ঠিক আছে? কারণ ফিজিক্যাল গয়না যখনই আপনি ওটাকে করবেন, তখন আপনাকে জিএসটি এবং মেকিং চার্জ দিতে হয়, তাই না? তাই ফিজিক্যাল গয়না যদি আপনি শখের জন্য বানাতে পারেন, কিন্তু আপনি যদি রিয়েলে যদি ডিজিটাল গোল্ড কিংবা গোল্ড ইটিএফে যদি আপনি দেখতে পারেন, কিনলেও কিনতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। সেটা কিন্তু আপনাকে কিন্তু একটা সময়ের পর আপনার কাছে কিন্তু সেটা আর ওই মেকিং চার্জের টাকাটা আপনাকে লাগছে না, ঠিক আছে? 2 নম্বর কি, লং টার্ম ভিউ। সোনাকে এখন আর শুধু বিপদের বন্ধু ভাববেন না, এটা একটা গ্লোবাল কারেন্সি বা অল্টারনেটিভ হিসেবে দেখা হচ্ছে। তাই শর্ট টার্ম কখনো জন্য সোনা কিনলাম, যে দাম বেড়েছে এটাকে ছেড়ে দিলাম না, আপনি লং টার্মের জন্য এটাকে দেখতে পারেন, ঠিক আছে? আর 3 নম্বর হচ্ছে কি, ডলার ইন্ডেক্স বা জিওপলিটিক্যালে নজর রাখুন। একটুখানি আপনি পেপার নিয়ে পড়াশুনো বা পেপারে একটু দেখতে পারেন যে বিশ্ব রাজনীতিতে বর্তমান কি চলছে, কতদিনে সোনার একটা গুরুত্ব মানে বাড়তে পারে বা কমতে পারে, এমনি এটা আপনি নজরে রাখুন। এই যে ভাবনাটা আমি আপনাকে এক্ষুনি বললাম, এই যে 3টে উপায়, সেটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, এটা তো একটা শিক্ষামূলক উদাহরণ। এই ব্যাপারগুলো আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট বক্সে জানান, কারণ আমরা কমেন্ট সববার পড়ি এবং আপনার কমেন্ট থেকে অনেকেই নতুন নতুন জিনিস জানতে পারবে। যদি আপনি সোনা নিয়ে আরও ইন্টারেস্ট হয়ে থাকেন, তাহলে আমি রিসেন্টলি কয়েকদিন আগে সোনা নিয়ে একটা খুব ভালো ধরনের ভিডিও বানিয়েছিলাম, যেখানে আপনি সোনা আপনার সাধ্যের মধ্যে কিনতে পারবেন সরকারি সুরক্ষার মাধ্যমে। এই স্ক্রিনে আমি ভিডিওটা দিয়ে রেখেছি, এটা আপনি দেখতে পারেন। ভিডিওটা যদি আপনার চিন্তাভাবনায় একটু হলেও সাহায্য করে থাকে, তাহলে এই ভিডিওটিকে লাইক করতে একদম ভুলবেন না, এবং এই ধরনের গভীর বিশ্লেষণের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি আপনাকে পার্সোনাল ফাইন্যান্স, মানি ম্যানেজমেন্ট নিয়ে সবসময়ের জন্য ভিডিও দেওয়াতে। সরকারি সুরক্ষায় সোনা কেনার কথা ভাবছেন আপনার সাধ্যের মধ্যে, আমি কয়েকদিন আগে এই চ্যানেলে এই ভিডিওটি আপলোড করেছিলাম, আপনি এখানে দেখতে পারেন। এখান থেকে আপনি অনেক কিছু জিনিস নতুন জানতে পারবেন। যদি না দেখে থাকেন, এক্ষুনি ক্লিক করুন, ওখানে আপনার সঙ্গে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।